তো এই দুটো তো তোমাদের 99% স্টুডেন্ট করে, এটা যারা করে না তারা তো আগে থেকেই সিলেকশন থেকে বাদ। তো প্রথমটা তো মক টেস্ট তো দেয় ঠিকঠাক, এটাও করছে, কিন্তু প্রবলেম একটা জিনিস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটেম্প দ্য সেম মক টোয়াইস, মানে কি বলতে চাইছি অ্যাটেম্পটের কথা। এইটাতে তোমরা ভাবো অ্যাকচুয়ালি সিলি, বাট এটা কেন সিলি না? ধরো তুমি প্রথমে ফার্স্ট অ্যাটেম্প্ট করলে, ফার্স্ট অ্যাটেম্প্ট করার পরে তোমার কি হবে, মিডিলে তুমি কি করলে সেকেন্ড অ্যাটেম্পের আগে অ্যানালাইজ করে লার্নিং অর্থাৎ সমস্ত জিনিস শিখে নিলে, ডিটেলসে শিখে নিলে, জিকে ফ্যাক্ট মুখস্থ করলে, সব কিছু করে নিলে, এবার অ্যাটেম্প্ট করছো। এবার অ্যাটেম্পটে কি হবে, তোমার এটা মোস্ট প্রবাবলি কি হওয়া উচিত 90%-এর উপর স্কোর আসবে, তাই নয় কি? বাট এটাতে বেনিফিট কি হলো তাহলে, তাই না? সেম ডি আমি জেনে গেছি, তো এটার বেনিফিট হবে যদি তুমি অনেস্টিভাবে এক্সাম দাও। অনেস্টি মানে কি, অর্থাৎ তুমি যে ম্যাথ আর রিজনিংয়ের সলিউশন জানো ঠিকই, কিন্তু তুমি নিজে থেকে শিখে নিয়েছো ঠিক আছে, কিন্তু অ্যাটেম্পটের সময় যদি আবার সলিউশন বের করো হাতে করে, তাহলে বেনিফিট হবে। এবার কি বেনিফিট হবে সেটা দেখো। ফার্স্ট কি হচ্ছে, লার্নিং রিইনফোর্স। লার্নিং ইনফোর্স মানে বোঝো, তোমাদের মধ্যে এটা মাথায় গেঁথে যাবে কোনো একটা টপিকের কোশ্চেনের প্যাটার্ন, আর সেটা কিভাবে তাড়াতাড়ি করতে হয়, প্র্যাকটিস হয়ে গেল ভালোভাবে। সেকেন্ড যে জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো তুমি এই কথাটা পুরো যদি না শোনো তাহলে কিন্তু সব বুঝতে পারবে না। সেকেন্ড জিনিসটা হচ্ছে কনসেপ্ট, অ্যান্ড সেটা কি হচ্ছে এক্সাম স্কিল। দেখো এই দুটোর মধ্যে একটা ফারাক আছে। ফারাকটা কি, কনসেপ্ট জানা আর এক্সাম স্কিল একই জিনিস নয়। মানে কি বলতে চাইছি, ধরো তুমি প্রথম অ্যাটেম্পটে এক্সাম দিলে, ওকে, এক্সাম দেওয়ার পরে তুমি অ্যানালাইজ করলে, লার্নিং করলে, তুমি 100টা কোশ্চেন জেনে গেলে কী করে সলভ করতে হয়, তখন তোমাদের কী ফিল হয় বলো? ফিল হয় যে আমি ঠিক আছে, আমি সব জেনে গেছি, তাই নয় কি, আমি সব কোশ্চেন এবার সলভ করতে পারবো। কিন্তু রিয়ালিটিতে তুমি যদি ওই রকম ভাবনা থাকে, কিন্তু রিয়ালিটি তার পেছনে থাকে তুমি ম্যাক্সিমাম 60-70% যেগুলো মানে যেটা পারো নি, তার 60-70%ই তুমি পারবে। তোমার মনে হয় আমি সব জেনে গেছি, কিন্তু জানো নি তুমি এখনও। তো সেক্ষেত্রে ওটা হচ্ছে তোমার মনে হয় আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কনসেপ্ট ক্লিয়ার পুরো হয়নি। তো সেইটা তুমি অ্যাটেম্প যখন করবে না, তখন তোমার এক্সাম স্কিল তৈরি হবে। এক্সাম স্কিল তৈরি হবে বলতে কি বোঝা যাচ্ছে, আবার টাইমের মধ্যে তুমি সেই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, সেই শর্টকাটটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, সেই যে ক্যালকুলেশনটা করেছো সেটা ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, সেইটাই হচ্ছে কি এক্সাম স্কিল তৈরি। তো অ্যাটেম্পটে তোমার এক্সাম স্কিল এইভাবে তৈরি হয়। অর্থাৎ তোমার কনসেপ্ট মনে হয় আমি বুঝে গেছি, জেনে গেছি, সেটা ম্যাটার নয়। তুমি যখন অ্যাটেম্প করো না, তখন তোমার অরিজিনালি ধরা পড়ে। কি অরিজিনালি ধরা পড়ে, যে তুমি অরিজিনালি কি তোমার কনসেপ্ট ক্লিয়ার। তো এইখান থেকে একটা জিনিস চলে আসে, সেই জিনিস দুটো কি, স্পিড আর রিয়েল উইকনেস। অর্থাৎ ধরো এই জিনিসটা যখন তোমার আসল জিনিসটা আসলো মাথায়, যে হ্যাঁ আমার অ্যাকচুয়ালি কনসেপ্ট মনে হচ্ছিলো ঠিক আছে, কিন্তু অ্যাটেম্পটেও আমার গিয়ে আটকাচ্ছে কোনো কোশ্চেন, তখন তোমার অ্যাকচুয়ালি কী হবে, তোমার রিয়েল উইকনেস ধরা পড়বে। মানে অ্যাকচুয়ালি দেখো উইকনেস দু রকমের হয়। একটা হচ্ছে তোমার কোনো একটা টপিক মোটামুটি করা আছে, কিন্তু কিছু কোশ্চেন বাদছে, সেটা হচ্ছে এক ধরনের উইকনেস, যেটা হচ্ছে প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে তুমি কিছুই পারো না, সেটা তো বিগিনার প্রথম থেকে শিখতে হবে। একটা খুবই খতরনাক আছে, সেটা হচ্ছে কি, তোমার মনে হয় যে আমি এটা পারবো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে বাদেই। ঠিক আছে, এটা এমন একটা ডেঞ্জারাস জিনিস, এটা মনে হয় পারবো কিন্তু পরীক্ষা হলে বাদে বারবার। তো ওই জিনিসটা কিন্তু অ্যাটেম্পটে গিয়ে ধরা পড়ে। অ্যাটেম্প থেকে তুমি রিয়েল উইকনেস জানতে পারবে, যে তোমার অ্যাকচুয়ালি রিয়েল উইকনেস কীভাবে, কোথা থেকে হচ্ছে, মানে কোন চ্যাপ্টারটা হচ্ছে। তো উইকনেস আইডেন্টিফাই করবা, তুমি দেখবে যে এর অ্যানালাইজ করলে জাস্ট, আর প্রথম মক দিলে, এটা কন্টিনিউ যতই করো তোমাদের মক টেস্টের স্পিড তো ইমপ্রুভ হবে, অবশ্যই ইমপ্রুভ হবে প্রচুর। কিন্তু অ্যাটেম্পটে করলে না, তার থেকে 2x কিন্তু 3x ইমপ্রুভমেন্ট হয়ে যাবে স্পিড বিল্ডিং। অর্থাৎ মক টেস্ট কীভাবে সেটাকে অ্যাটেম্প্ট করতে হয়, কেন, কারণ তুমি রিয়েল স্কিপিং শিখে যাও। দেখো প্রথম মক টেস্টে অনেক আননোন জিনিস থাকে, কিন্তু তুমি যখন প্রিপেয়ার হয়ে এক্সাম দিতে যাও রিয়েল এক্সামে, তখন কিন্তু আননোন জিনিস বেশি থাকে না। তো আননোন জিনিস বেশি থাকে না, তাও তুমি কিন্তু ফুল কমপ্লিট করে আসতে পারো না, মানে কোনো না কোনো সিলি মিস্টেক করে দাও, বা কোনো না কোনো ক্যালকুলেশনে বাদ চলে যায়। এর রিজনটা কি, তুমি রিয়েল স্কিপিং শিখতে পারো না, কারণ তুমি ভুল মক দিয়েছো, অ্যানালাইজও করেছো ঠিকঠাক, কিন্তু অ্যানালাইজে যে বুঝে গেছি ভাব, সেটা তুমি অ্যাকচুয়ালি আবার টেস্ট করো নি, যে হ্যাঁ সত্যি করে বুঝেছি কি, 1 নাম্বার। 2 নাম্বার, প্রথম অ্যাটেম্পটে যে স্কিপিং শিখেছো, সেই স্কিপিংটা আবার তুমি রিয়েল স্কিপিং, মানে আবার তুমি জেনে গেছো, তাও জানা সত্ত্বেও আমি পরীক্ষা হলে এক্সাম সেটা স্কিপ করতে পারছি কিনা, মানে জেনে গেলে কি মনে হয় সব কোশ্চেন পরপর করবো, ঠিক আছে। কিন্তু অ্যাটেম্পটে তুমি যদি ওইভাবে করতে যাও, তাও কিন্তু আবার প্রশ্ন পারবা না সব, যতই তুমি অ্যান্সার মনে থাকুক, তোমাকে সলিউশন করতে তো হবে 1 নাম্বার। তো রিয়েল স্কিপিং জানবা, যে অরিজিনালি আমি জেনে গেছি, এরকম পেপার এসেছে, জানছি আমি সব, তাও আমি কি করে অ্যাটেম্প মানে আমি পরীক্ষা হলে সমস্ত কোশ্চেন রিয়েলভাবে স্কিপ করে করতে পারবো।
তারপর একটা জিনিস আছে তোমাদের হচ্ছে কি সিলি মিস্টেক আর গেস হ্যাবিট। এই জিনিসটা দেখো, তোমাদের যখন রিঅ্যাটেম্প করো না এই রিঅ্যাটেম্পটের সময় যখন রিঅ্যাটেম্প করবে না, তোমাদের গেস হ্যাবিটটা বাদ হয়ে যাবে। কারণ তোমাদের গেস করতে ফিলই হবে না, কারণ তুমি জানো বলে তোমার ফিল হবে না, মনই হবে না যেটা গেস করবে। এবার যখন ওই লুপ একটা, ঠিক আছে, ব্রেনকে কিছুই না, ব্রেনের হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, নতুন নতুন জিনিস ফোর্স করতে হবে, আর হ্যাবিট, যে কোনো জিনিস একটা হ্যাবিটে আনতে হবে। এই দুটো জিনিসই ব্রেন কাজ করে। তো এই জিনিসটা হচ্ছে হ্যাবিট। তুমি যখন রিঅ্যাটেম্প করছো তখন তোমার কি, তুমি তো গেস করছো না, তাই না? এবার এই যে যখন গেস না করে করে পরীক্ষা দেওয়া হচ্ছে না, তোমার অ্যাকচুয়ালি গেসিং হ্যাবিটটাই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ গেস করা বন্ধ হয়ে যাবে। এটা রিয়ালিটি। আর যখনই তুমি রিঅ্যাটেম্প করবে তখন তোমার কিন্তু তোমার মাথায় থাকবে যে আমি ঠিক করে পড়ে উত্তর দেবো, কারণ তুমি উল্টোপাল্টা করে পড়বে না। তো এখান থেকে আস্তে আস্তে সিলি মিস্টেক কমে। এইগুলো কিন্তু যত কিছু বলছি সেগুলো কিন্তু তুমি 10 থেকে 12টা যখন পরীক্ষা দেবে তারপরে বুঝতে পারবে, প্রথমে দেবে না। এবার প্রশ্ন আসছে যে এত কিছু আমি সব জানলাম কিন্তু আমি তো বিগিনার, ঠিক আছে, এগুলো তো আমি জানলাম যে বিগিনার না, তাদের কাছে ঠিক আছে। এ প্রশ্ন আসতে পারে স্যার আমি তো বিগিনার, আমি তো কিছুই জানি না, তাহলে আমার রিঅ্যাটেম্প করে তো আমি কি করব? দেখো বিগিনার হওয়ার দেখো লাভটা কি, দেখো এইগুলো তো পাবাই তুমি, তার সাথে এক্সট্রা বেনিফিট আছে তোমার কি, তুমি কোশ্চেন প্যাটার্ন জেনে যাবে। কোশ্চেন প্যাটার্ন বলতে কি, এসএসসি জান বা যত এক্সাম ভেন্ডার চেঞ্জ হোক যাই হোক, কোশ্চেন প্যাটার্ন 19% সব সময় সেম হয়। মানে কি, প্রিভিয়াস ইয়ারের। যখন তুমি রিঅ্যাটেম্প করছো একই পেপার বারবার, মানে একটা পেপার দিয়েছো রিঅ্যাটেম্প করলে, পরের দিন আরেকটা পেপার দিলে রিঅ্যাটেম্প করলে, প্রিভিয়াস ইয়ার অবশ্যই, তখন কি হবে তোমার, তখন তোমার মধ্যে কোশ্চেন প্যাটার্ন তোমার ডেভেলপড হয়ে যাবে। এবার যখন তুমি প্যারালালি তো তুমি সিলেবাস করছো, এমনটা তো না যে শুধু মক টেস্ট দিয়ে তুমি এক্সাম হলে সব পেরে যাবে, বিগিনারদের কথা বলছি। তো তুমি প্যারালালি সিলেবাস কভার করছো, তখন যখন সিলেবাস কভার করবা তখন ধরো একটা ইনকেস জিওমেট্রিক কোশ্চেন আসছে, ঠিক আছে, তুমি সিলেবাস কভার করতে অনেকগুলো প্র্যাকটিস করছো কোশ্চেন, তখন কিন্তু তুমি এই যে মক টেস্ট দিয়েছো, রিঅ্যাটেম্পটও করেছো, তখন কি হবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন মাথায় গেঁথে গেছে রিঅ্যাটেম্প করার জন্য। এবার যখন সিলেবাস শিখবে না তখন ওটা কিন্তু তোমার আর নর্মাল লার্নিং হবে না, প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যাবে সিলেবাস কমপ্লিট করাটা। অর্থাৎ তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে যে এইরকম প্যাটার্ন আমার পরীক্ষায় আসছে, আমাকে এটা করতে হবে। আর কিভাবে করতে হবে সেটাও কেন ডেভেলপড হবে, কারণ প্রথম অ্যাটেম্পটে অত কিছু বুঝতে পারবে না বিগিনারে, কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটে তুমি জানো আমাকে টাইমের মধ্যে করতে হবে, আমি সেই রকম টাইম পেয়েছিলাম, কেমন টাইম পেয়েছিলাম, কয়টুকু টাইমের মধ্যে আমি ফাস্টভাবে করতে হবে। তো যখন সিলেবাস করবা না, প্র্যাকটিস করবা, তখন তোমাকে ওইভাবেই ডেভেলপড হতে হবে, 1 নাম্বার। 2 নম্বর কি, তোমাদের ব্রেন ট্রেনিং হবে। ব্রেন ট্রেনিং কী করে হবে, 1 নাম্বার স্পিডের জন্য ট্রেন হবে। 2 নম্বর যেটা হচ্ছে তোমাদের কনফিডেন্স বিল্ড হবে। কনফিডেন্স বিল্ড কেন হবে, দেখো যারা বিগিনার হয় তারা মক টেস্ট দিতে একদম ভয় করে, কিন্তু মক টেস্ট একবার ডে 1 থেকে করতে হয়। কারণ আমি এর আগের ভিডিওতে বারবার বলেছি, মক টেস্ট একটা সিস্টেম, যে সিস্টেমটা প্রথম থেকে তোমাদের নিজের মধ্যে আনতে হয়। এবার যখন তুমি প্রথম থেকে এটা দিচ্ছ বিগিনারদের, তাদের নাম্বার তো আসবে না, তারা হয়তো 30 থেকে 50 নাম্বার আসবে, এটা অন অ্যান অ্যাভারেজ। কিন্তু তুমি লার্নিং যখন অ্যানালাইজ করছো, অ্যানালাইজ আর সমস্ত কিছু শিখছো, ঠিক আছে, তুমি অনেক কিছু লার্ন করে গেছো, 1 নাম্বার তো তোমার ওখান থেকে বেনিফিট হচ্ছেই, ফার্স্ট কথা। 2 নম্বর যখন রিঅ্যাটেম্প করছো, রিঅ্যাটেম্পটে অ্যাকচুয়ালি তোমাদের কনফিডেন্স আসবে। তুমি যখন নাম্বার দেখবা না যে 160, এটাকে মনে হতে হবে ফেক, কিন্তু ফেক নয়। ফেক কিসের, পরীক্ষা হলে রিয়েল এক্সামেও তো তোমার সেই জানা জানাই কোশ্চেন আসবে, তোমার কি অজানা প্রশ্ন আসবে নাকি? তো এখানেও তোমার ফিল হবে যে আমি যে জেনে আমি পরীক্ষা হলে টাইমের মধ্যে করতে পারছি, রিঅ্যাটেম্পটে টাইম। তো আননোয়িংলি সাইকোলজিক্যালি একটা কনফিডেন্স ফিল আসবে, যে কনফিডেন্সের জন্য তোমার পড়তে আরও ভালো লাগবে, আর মক টেস্ট দিতে আরও তোমার মজা লাগবে, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট বিগিনারদের জন্য। বিগিনারদের জন্য মেন কি জিনিস, সিলেবাসে যেন ভয় না লাগে, মক টেস্টে যেন ভয় না লাগে, পড়তে তো সবাই চায় না, পড়াটা ইন্টারেস্টিংভাবে করতে হয়। তো এইটা হচ্ছে কনফিডেন্স। আর একটা হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ারিং। কনসেপ্ট ক্লিয়ারিং কি, বিগিনারদের যখনই হবে তখন দেখো 25টা কোশ্চেনে কিন্তু 25 ধরনের কনসেপ্ট থাকে পরীক্ষা হলে, সেম কনসেপ্ট বারবার থাকে না, তো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার, তুমি যখন প্যারালালি সিলেবাস করছো তখন জানতে পারবা যে এক্সাম হলে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, প্রথম থেকেই জানতে লাগবে। কারণ রিঅ্যাটেম্পট এটা জানা যায়, প্রথম অ্যাটেম্পটের থেকেও রিঅ্যাটেম্পটে, কারণ প্রথম অ্যাটেম্পটে লার্নিং করে নিয়েছো, তার সত্ত্বেও তোমার দেখতে হবে যে কনসেপ্ট আমার ক্লিয়ার আছে কি নাই। তখন তুমি যখন যে চ্যাপ্টারগুলো করছো প্যারালালি সিলেবাস, সেই চ্যাপ্টারটাকে আরও জোর দিতে হবে, ব্যাপারটা এটাই। তো কনসেপ্ট ক্লিয়ারিং আর অ্যাক্টিভ লার্নিং হয় এতে। তুমি রিঅ্যাটেম্পট করলে কি হয়, অ্যাক্টিভভাবে লার্নিং হয়। কারণ আমি বলে দিই কেন অ্যাক্টিভ লার্নিং হয়। ধরো ফার্স্ট অ্যাটেম্পটে তুমি যখন করেছো সেটাও অ্যাক্টিভ, কিন্তু অ্যানালাইজ আর লার্নিংয়ে বেশিরভাগ জনা কী করে কোনো ভিডিও সলিউশন দেখে নাই কোনো একটা টপিকের, আর কি করে তো নিজে থেকে সলিউশন অবশ্যই করে, সে তারা তো একদম বেস্ট যারা নিজে থেকে চেষ্টা করছে। কিন্তু বিগিনারদের কথা হচ্ছে লাস্টে আমার, বিগিনার তো নিজে থেকে পারবে না, তাহলে তারা কি করতো, তারা চেক করতো কি কোনো ভিডিও, পার্টিকুলার কোনো ভিডিও চেক করতে যেত। এবার সেই ভিডিও থেকে তাদের লার্নিং হতো প্যাসিভ, অ্যাক্টিভ নয়,
প্যাসিভ কেন হতো, কারণ সে নিজে থেকে বেশি করবে না, কারণ দেখবে সে একটু একটু প্র্যাকটিস করে নেবে, দিয়ে মনে হবে জেনে যাচ্ছে। কিন্তু না, রিঅ্যাটেম্প যখন করবে নিজে থেকে করতে হবে, নিজেকে মাথা কাটাতে হবে, ঠিক আছে, কারণ তখনই তো ওর একটা অ্যাক্টিভ লার্নিংয়ের ফোর্স আসবে, যে আমাকে অ্যাক্টিভভাবে লার্ন করতে হবে, কি অ্যানালাইজটা লার্নিংটা অ্যাক্টিভভাবে করতে হবে, মক টেস্টও অ্যাক্টিভভাবে দিতে হবে। তো এইটা হচ্ছে পুরো বেনিফিট অ্যাটেম্প্ট করার। তো অ্যাটেম্প্ট করলে আমি গ্যারান্টি দিচ্ছি অন চ্যালেঞ্জ, তোমরা যদি এই তিনটে দেখো, মক টেস্ট দেওয়া তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট কী করে দিতে হয়, টাইম ম্যানেজমেন্ট কী করতে হয় সে নিয়ে ভিডিও বারবার বলছি দেওয়া আছে। তারপরে অ্যানালাইজ করতে হয়, অ্যানালাইজ দিয়েও ভিডিও দেওয়া আছে। আর লার্নিংটা কী করে করতে হয়, এরর নোট বানাতে হয়, সেটা পেন্ডিং আছে, সেটা আমি করে দেবো। আর অ্যাটেম্প্ট কেন করতে হয়, বেনিফিটটা কী, সেটা নিয়ে আজকে বলে দিলাম। এই ভিডিওতে তোমাদের ম্যাক্সিমাম জনের ডাউট থাকবে, এটা ফ্যাক্ট। এবার প্রচুর ডাউট আসবে, তো সেই ডাউটগুলো আমাকে কমেন্টে লেখো, তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বেস্ট অফ লাক।